Hello students, welcome to Modern Group of Education. So last year দুটো ভিডিও হোপফুলি তোমরা দেখেছো, থার্মোডাইনামিক্স পার্ট 1 আর পার্ট 2। আজকে আমরা পার্ট 3 নিয়ে এসেছি। আজকে আমি পড়াবো এনথালপি, রিভার্সিবল ইররিভার্সিবল ওয়ার্ক ডান আর আইসোবারিক এন্ড আইসোকোরিক প্রসেসেস। সো লেটস মেক কেমিস্ট্রি ফান টুগেদার। চলো শুরু করি। আচ্ছা, আজকে আমরা কিছু অঙ্ক দিয়ে আগে শুরু করব। যে এই অঙ্কগুলোতে আমাদের কিছু ইকুয়েশনস দেওয়া আছে, সেইগুলোতে আমরা দেখে নেব যে ওয়ার্ক ডান কি সিস্টেমের দ্বারা হচ্ছে বা সিস্টেমের ওপর ওয়ার্ক ডান হচ্ছে, সেই দুটোর মধ্যে আমাদেরকে পার্থক্যটা জানতে হবে। এরকম অনেক সময় দিয়ে দেয় কোয়েশ্চেন, সো তোমরা দেখে নাও। আচ্ছা, এই তিনটে ইকুয়েশন তোমাকে সাপোজ দিয়ে দিয়েছে, তো তোমাকে বলতে হবে whether work is being done on the system or by the system আমি আগের দিন বলেছিলাম যে ওয়ার্ক ডান যদি অন দ্য সিস্টেম হয় অবভিয়াসলি সেটা পজিটিভ হবে, আর ওয়ার্ক ডান যদি বাই দ্য সিস্টেম হয় ইট উইল বি নেগেটিভ। ঠিক আছে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম ইজ অলওয়েজ পজিটিভ আর ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ইজ অলওয়েজ নেগেটিভ। কেন বলেছিলাম যে সাপোজ তুমি একটা কাজ করছো, তুমি যে কোনো একটা কাজ করছো, সেটাতে তোমার এনার্জি লস হবে, ওয়ার্ক ইজ বিং ডান বাই ইউ। তো এনার্জি যেহেতু লস হবে, তো সেহেতু অবভিয়াসলি তোমার যে তুমি ম্যাগনিটিউড অফ ওয়ার্কটা পাচ্ছ সেটা নেগেটিভ সাইনের থ্রু দিয়ে থাকবে। আর তোমার উপর যদি ওয়ার্ক ডান করা হয়, সাপোজ ইউ আর গেটিং আ মেক ওভার ইন স্যালন, ওয়ার্ক ইজ বিং ডান অন ইউ while you are sitting মানে in a chair, you are taking the makeover and you are resting in peace, right? Not resting in peace but resting in chair. Okay, so work done will be positive because তোমার ওপরে ওয়ার্ক ডান হচ্ছে, সো পজিটিভ আর নেগেটিভ। আর একটা কথা আমি বলেছিলাম যে যখন এক্সপ্যানশন হয়, আমার জেনারেলি ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে মাইনাস পি ডেল ভি। ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল টু পি এক্সটার্নাল V2 মাইনাস V1, এরকম জিনিসটা মাইনাস সাইনটা সবসময়ই থাকবে। ঠিক আছে, বিকজ উই অলওয়েজ অ্যাজিউম কি ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম। অর্ধেক কাজ তোমাকে নিজেই করে নিতে হয়, তুমি কারোর অপেক্ষা করো না যে তোমার কাজটা কেউ এসে করে দেবে বা তোমার ওপরে কাজ করা হবে, সেটা তুমি অ্যাজিউম করো না। সবসময় নিজেকেই ভাবতে হয় যে না, এই কাজটা তো আমাকে করতে হবে, আমার তো চারটে লোক রাখা নেই যে আমার এই লোককে আজকে এই কাজটা আমার কাজটা করতে পাঠাবো, এই লোককে আরেকটা কাজ করতে পাঠাবো। সো উই অ্যাজিউম দ্যাট সবসময় এই মাইনাস সাইনটা, আমি বুঝিয়েছিলাম যে এই ফর্মুলাটা কোথা থেকে এসছে, এই মাইনাস সাইনটা হচ্ছে ইন্ডিকেটিভ দ্যাট ওয়ার্ক ইজ বিং ডান বাই দ্য সিস্টেম। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে হচ্ছে পি এক্সটার্নাল V2 মাইনাস V1। আমি এটাও বলেছিলাম V2 গ্রেটার দ্যান V1, মানে আমার সিস্টেমের যা আগে ভলিউম ছিল সেটার থেকে যদি আমি বেশি ভলিউম বাড়িয়ে দিই, মানে V1 এর থেকে আমার যখন V2 বেশি হয়ে যাচ্ছে, সাপোজ আমার আগে সিস্টেমের ভলিউম ছিল 5 লিটার আর এখন সিস্টেমের ভলিউম হয়েছে 10 লিটার। সো আমি জিনিসটাকে এক্সপ্যান্ড করেছি, এক্সপ্যান্ড করা মানে ভলিউমে বাড়া জিনিসটা। তো আমি যদি বাড়াই অবভিয়াসলি সাইনটা রিটেইনড হবে মাইনাস সাইনটা, বিকজ V2 মাইনাস V1। এখানে যদি আমি 10 লিটার লিখি, সাপোজ এখানে আমি যদি 5 লিটার্স লিখি, মানে আমি 5 লিটার থেকে 10 লিটার বাড়িয়েছি ভলিউমটাকে, তাহলে আমার এই জিনিসটা একটা পজিটিভ একটা পার্ট আসবে, পজিটিভ ভ্যালু আসবে। পজিটিভ ইন্টু নেগেটিভ ইজ অলওয়েজ নেগেটিভ। সো ওয়ার্ক ডান ফর এক্সপ্যানশন আই টোল্ড ইউ কি সবসময় নেগেটিভ হয়। সিমিলারলি ফর কম্প্রেশন আই টোল্ড ইউ কি W মাইনাস P এক্সটার্নাল V2 মাইনাস V1,
ঠিক আছে। এখানে কি হয়, V1 ইজ অলওয়েজ গ্রেটার দেন V2, মানে সাপোজ আমার আগে 10 লিটার ভলিউম ছিল, এখন আমার 5 লিটার হয়েছে, মানে আগে আমার যা ভলিউম ছিল সেটাকে আমি কমিয়ে সেটাকে 5 লিটার করেছি, ঠিক আছে। সো তাহলে এখানে কি হবে, এখানে এটা 5 লিটার, এখানে এটা 10 লিটার্স হবে। সো দিস উইল কাম অ্যাজ -5, দিস ইজ আ নেগেটিভ ভ্যালু, নেগেটিভ ইন্টু নেগেটিভ ইজ অলওয়েজ পজিটিভ, ঠিক আছে। তো আমি এখানে কি দেখতে পাচ্ছি, যখন আমার এক্সপ্যানশন হচ্ছে ওয়ার্ক ইজ বিং ডান বাই দ্য সিস্টেম, যখন আমার এক্সপ্যানশন হচ্ছে ওয়ার্ক ইজ বিং ডান বাই দ্য সিস্টেম, ওয়াইল যখন আমার কম্প্রেশন হচ্ছে আমার ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম, work is done on the system. Hopefully this is clear. তো আমি এখান থেকেই এই কোয়েশ্চেনগুলো সলভগুলো করবো। আচ্ছা, তো এত কিছু তো কথা হলো, আমরা ওয়ার্কে জুলে আগের দিন একটা অঙ্ক করেছিলাম, সো ওখানে আমরা জুল দিয়ে ক্যালকুলেশন করেছিলাম, এনার্জি দিয়ে, ফার্স্ট ল দিয়ে। তো এখান থেকে আমি বুঝবো কী করে যে আমার ওয়ার্ক ডান হচ্ছে অন দ্য সিস্টেম আর বাই দ্য সিস্টেম। ফার্স্ট অফ অল এখানে নাম্বার অফ মোলসকে চেক করতে হবে। নাম্বার অফ মোলস যদি বেশি থাকে, নাম্বার অফ মোলস যদি প্রোডাক্ট সাইডে বেশি থাকে, তার মানে হচ্ছে নাম্বার অফ মোলস প্রোডাক্ট সাইডে বেড়ে গেছে। তো যদি নাম্বার অফ মোলস বেড়ে যায় প্রোডাক্ট সাইডে, তার মানে হচ্ছে সেটা এক্সপ্যানশন হচ্ছে, আর যদি নাম্বার অফ মোলস প্রোডাক্ট সাইডে কম থাকে আর রিঅ্যাক্ট্যান্ট সাইডে বেশি থাকে, তার মানে সেটা কি হচ্ছে, কম্প্রেশন হচ্ছে। সো তাহলে আমি যদি দেখি এখানে আমি যদি দেখি এখানে 4 + 7, ঠিক আছে, 4 + 6, ঠিক আছে, অবভিয়াসলি 11, এখানে 10, এখানে কি হচ্ছে, এখানে নাম্বার অফ মোলস কমে যাচ্ছে, অবভিয়াসলি কম্প্রেশন। আর কম্প্রেশন হলে কি হয়, ওয়ার্ক ডান পজিটিভ হয়, ওয়ার্ক ডান পজিটিভ হলে কি হয়, ওয়ার্ক ইজ বিং ডান অন দ্য সিস্টেম, ঠিক আছে। এখানে হচ্ছে ধরো দুটো গ্যাস রয়েছে, গ্যাসের থেকে লিকুইড, ফার্স্ট অফ অল গ্যাস কিন্তু ভলিউমে সবসময় গ্যাস হচ্ছে সব থেকে এক্সপ্যান্ডেড পার্ট, তারপরে লিকুইড, তারপরে হচ্ছে সলিডসের মধ্যে কোনো জায়গাই থাকে না যে তাদেরকে কম্প্রেস করা যাবে, ঠিক আছে। তো গ্যাস কি হচ্ছে, এখানে দুটো গ্যাস মিলে একটা লিকুইড হচ্ছে, এখানে, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, এখানে যদি আমি এই অর্থেও দেখি যে অবভিয়াসলি গ্যাস থেকে লিকুইডে গেলে সবসময় একটা কম্প্রেশনই হবে, সেটাও আমি বলতে পারি। আর আমি এখানে বলতে পারি যে এখানে 2 মোলস, এখানে 2 + 1 3 মোলস আছে, আর এখানে 1 মোলস আছে, তো সেই ক্ষেত্রেও বলতে পারি যে আমার এখানে কম্প্রেশন হচ্ছে, W will be positive and work is being done on the system। আচ্ছা, এবার হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, H2O সলিড থেকে H2O লিকুইড, তো সলিড থেকে লিকুইড যাচ্ছে তো এক্সপ্যানশন হওয়ার কথা, বাট এখানে এক্সপ্যানশন হবে না, ভলিউম অফ আইস is always greater, means many times greater than volume of ice in solid state. Obviously ice is in solid state, still I am writing, so volume of water থেকে কিন্তু অনেক বেশি, ঠিক আছে, ডিউ টু ইজ কেজ স্ট্রাকচার, ঠিক আছে, কেজ স্ট্রাকচারের জন্য ভলিউম অফ আইস কিন্তু অনেক বেশি থাকে। সো দ্যাট ইজ ওয়াই কিন্তু এখানে কোনো রকম এক্সপ্যানশন হচ্ছে না, এখানে তোমার এর ভলিউমটা অনেক বেশি এটার থেকে, সো এখানেও আমাদের কি হচ্ছে, কম্প্রেশনই হচ্ছে, ঠিক আছে, কম্প্রেশনই হচ্ছে। সো ওয়ার্ক ইজ বিং এগেন ডান অন দ্য সিস্টেম। হোপফুলি এটা বুঝতে পেরেছো, এরকম কোয়েশ্চেন্স অনেক থাকে, সো এটা হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। তোমরা পজ করে লিখে নিতে পারো এগুলো, প্রথমে আগে পজ করে এই জিনিসগুলো আগে যখন কোয়েশ্চেন লিখছিলাম তখন লিখে নেবে, তারপরে নিজেরা ট্রাই করবে, তারপরে ইউ ক্যান ট্রাই টু ম্যাচ দ্য আনসার্স উইথ মাই, ঠিক আছে। তাহলে আমি মুছে দিচ্ছি এগুলো, আমরা চলে যাবো এবার এনথালপিতে। আচ্ছা, এতদিন আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম হচ্ছে ইন্টারনাল এনার্জি, এনথালপি হচ্ছে হিট কন্টেন্ট অফ দ্য সিস্টেম বলতে পারো একটা, ঠিক আছে। সো এটাও একটা, এনথালপি ইজ এ ফর্ম অফ এনার্জি অ্যাজ ওয়েল। তো এনথালপিটা আমরা কীভাবে লিখতে পারি, এনথালপি ইজ এ ফাংশন অফ প্রেশার অ্যান্ড টেম্পারেচার। আমরা আগের দিন দেখেছিলাম যে ইন্টারনাল এনার্জি ইজ আ ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার, ঠিক আছে, ইন্টারনাল এনার্জি ইজ আ ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার, আর এনথালপি ইজ আ ফাংশন অফ প্রেশার অ্যান্ড টেম্পারেচার,
ঠিক আছে, এই দুটো হচ্ছে এই দুটোর প্রেশার অ্যান্ড টেম্পারেচারের উপর ডিপেন্ড করে হচ্ছে এনথালপি। ওকে, সো আগের দিনের মতোই আমরা যদি এখানে ইন্টিগ্রালগুলো করে নিই, ডিফারেন্সিয়েশনগুলো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ইয়েটা ডিফারেন্সিয়েট যদি এখানে করে নিই, তাহলে কি হবে, এখানে হচ্ছে ডিএইচ ডিপি ঠিক আছে, এই জিনিসটা আসবে। আগের দিন তোমরা ইন্টারনাল এনার্জিতেই দেখেছিলে যে এই জিনিসগুলো কি হয়, এই যে আমরা যে ডিফারেন্সিয়াল জিনিসটা করছি এই জিনিসটা তোমরা আগের দিনই দেখেছিলে। ঠিক আছে, ইউডিভি প্লাস ভিডিইউ, ঠিক আছে, ইউভির ডিফারেন্সিয়াল, ঠিক আছে, সেটা এখানেই তোমরা আগের দিন ইন্টারনাল এনার্জি করানোর সময় আমি করিয়েছিলাম। ঠিক আছে, সো এখানেও অ্যাকর্ডিং, মানে এটা আমি অ্যাকর্ডিং টু জুলস থমসনস ল, অ্যাকর্ডিং টু জুল থমসন এক্সপেরিমেন্ট দিয়ে, জেটি এক্সপেরিমেন্ট বলে, ঠিক আছে, জেটি এক্সপেরিমেন্ট দিয়ে প্রুভড যে এই পার্টটা জিরো হয়ে যায়, এই পার্টটা জিরো হয়ে যায় ফর আইডল গ্যাসেস। সো ডিএইচ ইজ ইকুয়াল টু ঠিক আছে, DH is equal to this, and this is again what? This is again what? This is the heat content with respect to temperature at constant pressure. আর আমরা জানি এটা কি হয়, CP হয়, তাই তো? তো DH is equal to CP dt for 1 mole and DH equal to NCP dt for n number of moles. You can write this as well, del H equal to NCP del dt, T2 minus T1 হবে। আগের দিন ডিফারেন্সিয়াল করিয়ে বুঝিয়েছিলাম, ইন্টারনাল এনার্জি বুঝিয়েছিলাম, এখানে T2 আর T1 এখানে তোমরা বসাতে পারো। ঠিক আছে, সো আজকে আর আমি সেটা দেখাচ্ছি না, ওইখান থেকেই তোমরা রিলেট করতে পারবে এটা। ঠিক আছে, সো আমি এটা তো হয়ে গেল, এখান থেকে আমার একটা রিলেশন পেলাম। ঠিক আছে, del H equal to NCP dt। ঠিক আছে, এবার এইটা রিলেশন, এনথালপি রিলেশন, হাউ ক্যান উই ডু উইথ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের সাথে আমরা কি করে এনথালপি রিলেট করতে পারি সেটাও আমরা একটু দেখে নেব। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমাদের কি বলে, যে আমাদের যতটা ইন্টারনাল এনার্জি আছে ততটা du ইকুয়াল টু dq প্লাস dw, আমাদের যতটা ইন্টারনাল এনার্জি আছে সেইটা হচ্ছে একটা সামেশন অফ দ্য হিট অ্যান্ড দ্য ওয়ার্ক ডান। ঠিক আছে, সো আমি যদি একটা কনস্ট্যান্ট প্রেসারে যদি আমি সেটা হিটটাকে কনসিডার করি, আই ক্যান রাইট দিস এজ dqp। ঠিক আছে, এটাকে লিখতে পারি, বা আমি যদি এরকম লিখি del u q প্লাস ডাব্লু। ঠিক আছে, আমি এটাও লিখতে পারি, কারণ কিউ কিন্তু কিউ বা ডাব্লু আমি আগের দিনই বলেছিলাম দে আর পাথ ফাংশন, দে ডু নট চেঞ্জ। মানে ওদের যদি তুমি ইন্টিগ্রাল, মানে একটা ইন্টিগ্রেশন করো, তাদের কিন্তু দে উইল গিভ নট দ্য ইনিশিয়াল অ্যান্ড দ্য ফাইনাল স্টেটের ডিফারেন্স, সেটা ওরা দেবে না, ওরা কিন্তু একটা স্মল হিটের পোর্শন দেবে আর স্মল ওয়ার্কের পোর্শন দেবে। তো সেখান থেকে আমরা এটা লিখতে পারি। ওকে, তো এখানে যদি আমি লিখি এটা QP লিখবো, বিকজ উই আর কনসিডারিং অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, ওয়েন এভার উই আর কনসিডারিং এনথালপি উই আর কনসিডারিং অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। আচ্ছা, del ইউটাকে আমি লিখতে পারি U2 মাইনাস U1। ঠিক আছে, QPটাকে আমি অ্যাজ ইট ইজ রাখলাম, আর মাইনাস P এক্সটার্নাল del V। ঠিক আছে, আমরা জানি এটা U2 মাইনাস U1, QP মাইনাস হচ্ছে এখানে P এক্সটার্নাল যেমন আছে লিখবে V2 মাইনাস V1। ঠিক আছে, পিটা তো কনস্ট্যান্ট এখানে বুঝতেই পারছো। ঠিক আছে, P এক্সটার্নাল V2 মাইনাস V1। ঠিক আছে, আচ্ছা, এটা বলতে পারি আমি। ঠিক আছে, এটা বলতে পারি। ঠিক আছে, ওটা কনস্ট্যান্ট আছে P এক্সটার্নাল। ওকে, আচ্ছা, এবার আমি কি করব, আমি সবগুলোকে এক জায়গায় নিয়ে যাব, এইগুলোকে এদিকে যদি আনি তাহলে কি হবে, U2 মাইনাস U1 প্লাস PV2 মাইনাস PV1।
ইকুয়াল টু কিউ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। ঠিক আছে, কিউ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি এখানে, ডেল ইউ লিখতে পারি, প্লাস একটা লিখতে পারি PV2 মাইনাস PV1 আছে এখানে, তাই তো, U1টাও মাইনাসে আছে। এখান থেকে ডাইরেক্টলি ডেল ইউটা আমি লিখবো না, এখান থেকে আমি এটাকে অ্যারেঞ্জ করব। তাহলে আমি কি লিখতে পারি, U2 প্লাস PV2 মাইনাস হচ্ছে U1 মাইনাস PV1, রাইট, ইকুয়াল টু QP। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে কি হবে, এখান থেকে আমি যদি তোমার এখান থেকে যদি আমি লিখতে চাই তাহলে আমি লিখতে পারি ইউ, আর এটা পি এ চেঞ্জ, এটা মাইনাসটাকে যদি আমি কমন নিই, এরকম লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট লিখতে পারি যে U2 প্লাস PV2, U2 প্লাস PV2 আর U1 প্লাস PV1, তো এটা লিখতে পারি আমি। তো এখান থেকে আমি যদি লিখি U2 মাইনাস U1, ঠিক আছে, মাইনাস PV1 প্লাস PV2, ঠিক আছে, যদি এটাকে এবার অ্যারেঞ্জ করি আমি U2 মাইনাস U1 প্লাস PV2 মাইনাস PV1, রাইট। আচ্ছা এখান থেকে আমি এখানে কন্টিনিউ করছি, QP ইজ ইকুয়াল টু U2 মাইনাস U1 প্লাস পিটাকে যদি কমন নিই আবার V2 মাইনাস V1, তাহলে কি আসছে U প্লাস ডেল PV, ডেল এখানে PV লিখছি কেন, এবার ডেল PVটা যদি আমি লিখতে পারি এরকম, বাট আমার কিন্তু সবসময় মনে রাখতে হবে প্রেশারটা কনস্ট্যান্ট, প্রেশারটা কনস্ট্যান্ট, সো প্রেশার কিন্তু সবসময় বাইরে চলে আসবে। সো তাহলে কি হবে, P ডেল V, আর QPটা সবসময় লেখা হয় হচ্ছে H ডেল H or এনথালপি H2 মাইনাস H1, H2 মাইনাস H1 ইকুয়াল টু U2 মাইনাস U1 প্লাস P V2 মাইনাস V1। এটা যদি তুমি বড় করে লেখো, বা তুমি এটা লিখতে পারো H প্লাস H ইকুয়াল টু P প্লাস UV, বাট এটা কিন্তু কারেক্ট নয়, বিকজ উই ক্যানট এক্স্যাক্টলি মেজার এনার্জিস। আমি এক্স্যাক্টলি এনথালপি মেজার করতে পারি না, আমি এক্স্যাক্টলি ইন্টারনাল এনার্জি মেজার করতে পারি না। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই এখানে ডেলটা দেওয়া খুব ইম্পর্টেন্ট। সো এখানে একটা ডেল বসবে, এখানে একটা ডেল বসবে, আর এখানে একটা ডেল বসবে। ওকে, so this is the relation that we are getting from the first law of thermodynamics of enthalpy. ঠিক আছে, হোপফুলি লিখে নিয়েছো, লিখে নাও তোমরা এটা। আচ্ছা, সো হলো এটা, তাহলে আমরা পেলাম H ইকুয়াল টু U প্লাস PV, ডেলটা দেবে সবসময়। ঠিক আছে, এমনি নিজে মনে রাখার জন্য H ইকুয়াল টু U প্লাস PV মনে রাখলেই হবে, বাট সবসময় একটা মনে রাখতে হবে যে এনার্জি হচ্ছে সবসময় চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, উই আর মেজারিং দ্য চেঞ্জ, উই আর নট মেজারিং দ্য এক্স্যাক্ট এনার্জি, বিকজ উই ডোন্ট নো হোয়াট এনার্জি ইজ কজিং দ্য এনথালপি। ঠিক আছে, কতগুলো এনার্জি মিলে এনথালপি কনস্টিটিউট করে, উই ডোন্ট নো। সাপোজ X সলিড আছে, ওখান থেকে Y গ্যাস হচ্ছে। ঠিক আছে, X সলিড থেকে Y গ্যাস হচ্ছে, তাহলে আমরা কি বলবো এখানে, ভলিউমের চেঞ্জ কি হবে, ভলিউমের চেঞ্জ হচ্ছে, ভলিউম চেঞ্জ এখানে ভলিউম চেঞ্জ হচ্ছে প্রোডাক্ট সাইড মাইনাস রিঅ্যাক্টেন্ট সাইড। সো প্রোডাক্ট সাইডে কি আছে, একটা গ্যাস আছে, সো ভলিউম অফ Y গ্যাস মাইনাস ভলিউম অফ সলিড X সলিড, রাইট, ইয়েস। এটা যদি সলিড থাকতো সেটা, এই লিকুইড থাকতো সেটাও লিখতে পারতে। সো ভলিউম অফ গ্যাস ইজ মাচ মাচ মোর দ্যান ভলিউম অফ সলিড, সো এটাকে নেগলিজেবল ধরা হয়, নেগলিজেবল ধরা হয়। ইউ ক্যান সে ইট ফর লিকুইড অ্যাজ ওয়েল, লিকুইডের জন্য তোমরা সেম কথা বলতে পারো, ভলিউম অফ গ্যাস এতটাই বেশি হয় যে এটাকে নেগলিজেবল ধরা হয়, এইটাকে ভলিউম অফ সলিড আর ভলিউম অফ লিকুইডকে। ঠিক আছে, তো ভলিউম চেঞ্জের জন্য V ইকুয়াল টু G হবে,
ঠিক আছে, মানে শুধু এরকম যদি ইকুয়েশন থাকে বা যে কোনো সিস্টেমে ভলিউম অফ গ্যাস আর গ্যাস, সলিড, লিকুইড তিনটে থাকলে আমরা শুধু গ্যাসকেই কনসিডার করবো, আর শুধু গ্যাস থাকলে তো শুধু গ্যাসকেই কনসিডার করছো তোমরা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি লিখতে পারি, এটা লিখতে পারি W ইকুয়াল টু পি এক্সটার্নাল ডেল ভি মাইনাস পি এক্সটার্নাল ডেল ভির জায়গায় আমি লিখতে পারি শুধু ভি অফ ওয়াই গ্যাস, ভি অফ ওয়াই গ্যাস লিখতে পারি। সো এটা তুমি এখান থেকে লিখতে পারো। ঠিক আছে, এবার আর একটা ইকুয়েশন আছে সেটাও লিখতে হবে। চলো তোমরা লিখে নিয়েছো হোপফুলি, নাহলে পজ করে লিখে নিও। একটা ইকুয়েশন আছে, নাম্বার অফ মোলস রিপ্রেজেন্ট করছে, সবগুলো নাম্বার অফ মোলস আগেরগুলো রিপ্রেজেন্ট করছে হচ্ছে মানে এগুলো কত নাম্বার অফ মোলস আছে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে এটা রিপ্রেজেন্টেশন হচ্ছে। তো সবকটা গ্যাস আছে, সবকটা গ্যাস আছে, সবকটারই নাম্বার অফ মোলস আমাকে বার করতে হবে, সবকটারই নাম্বার অফ মোলস বার করতে হবে। আচ্ছা তাহলে কি করে বার করব? ভলিউম, ঠিক আছে, ভলিউম তাহলে কি করে বার করবো? ভলিউমের চেঞ্জ নাম, তো ভলিউম অন দ্য প্রোডাক্ট সাইড মাইনাস ভলিউম অন দ্য রিঅ্যাক্ট্যান্ট সাইড। সো ভিসি গ্যাস প্লাস ভিডি গ্যাস, ঠিক আছে, মাইনাস কি হচ্ছে এখানে ভিএ গ্যাস প্লাস এখানে হচ্ছে ভি বি গ্যাস। তো এটা ওয়ার্কের ফর্মুলা যদি বসাই, মাইনাস পি এক্সটার্নাল এটাকে বসাই যদি ভিসি গ্যাস প্লাস ভিডি গ্যাস মাইনাস ভিএ গ্যাস প্লাস ভিবি গ্যাস। ঠিক আছে, এটা হলো, বসাতে পারি আমি এরকম ভাবে। ঠিক আছে, ভিসি হচ্ছে এনসিআরটি আমি বসাতে পারি। সো মাইনাস পি এক্সটার্নাল ইন্টু হচ্ছে এনসিআরটি অফ গ্যাস সি প্লাস এনডিআরটি অফ, সরি এখানে পিটা ইন্টু করে নিই না, সরি। আচ্ছা পি এক্সটার্নালটা যদি ইন্টু করে দিই আমি, তাহলে কী হবে? পিভিসি অফ গ্যাস প্লাস পিভিডি অফ গ্যাস। পি এক্সটার্নাল বারবার লিখছি না, ওটা বুঝে না, একটা এক্সটার্নাল প্রেশারের জন্য আমরা এক্সটার্নাল প্রেশারই কনসিডার করছি। ঠিক আছে, এই গ্যাসের কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার। ঠিক আছে, আচ্ছা তাহলে লিখতে পারি পি এখানে ভিএ জি প্লাস পিভিবি জি। ঠিক আছে, এরকম লিখতে পারি। we know that PV equal to nRT, so we can put over here that, right? So PV nRT যদি হয় n of CRT এখানে, ঠিক আছে। আচ্ছা গ্যাসের সবকটা nRT, এটা D এর, ঠিক আছে, মাইনাস এটা হবে nRT A এর, এটা গ্যাসগুলো লিখিনি যখন লিখছি না আর, ঠিক আছে, প্লাস n of B RT। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে মাইনাস লিখতে পারি, এখানে ডেল এনজি, এটাকে বলে ডেল এনজি। ডেল এনজি কি হয়? যে নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্ট্যান্টস মাইনাস নাম্বার অফ মোলস অফ প্রোডাক্টস, অ্যান্ড অবভিয়াসলি দে হ্যাভ টু বি গ্যাস, তো আমি এটাকে লিখতে পারি ডেল এনজি আরটি। ঠিক আছে, বা এটাকে লিখতে পারি ওয়ার্ক ডান ইকুয়াল টু মাইনাস ডেল
মাইনাস ডেল এনজি আরটি। ঠিক আছে, এবার এই জিনিসটা যদি আমি এনথালপিতে বসাই, এনথালপি কি ছিল? ইউ প্লাস পিভি, তাই তো? ইউ প্লাস পিভি, তাই ছিল। ঠিক আছে, আচ্ছা ইউ প্লাস পিভি, পি ডেল ভিটা মানে ওয়ার্ক ডান। ঠিক আছে, পি ডেল ভিটা মানে হচ্ছে ওয়ার্ক ডান। তো পি ডেল ভি ওয়ার্ক ডান মানে হচ্ছে মাইনাস পি ডেল ভি, রাইট? যদি এটা ডাব্লুর জায়গায় যদি আমি এটা বসাই মাইনাস এন জি আর টি, এটা মাইনাস পি ডেল ভি থাকে আর পিভি থাকে, এটা অবভিয়াসলি ভিটা চেঞ্জ হচ্ছে। আমি বারবার বলছি যে এরকমভাবে লিখতে হয় না, এরকম লেখো। ঠিক আছে, মাঝে মাঝে লিখলে অসুবিধা নেই, বাট যেন মনে থাকে জিনিসটা। ঠিক আছে, আচ্ছা এখানে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এটা আমি ডাইরেক্টলি যদি এখানে বসাই ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস, তাহলে কি হচ্ছে এন জি আর টি, ডেল এন জি আর টি, ডেল থাকবে একটা, ডেল আছে এখানে। ঠিক আছে, এরকম হবে সিচুয়েশনটা। এই জিনিসটা দিয়ে এনথালপি ইজ ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি প্লাস ডেল এন জি আর টি, এই জিনিসটা দিয়ে অনেক রকম অঙ্ক হয়, অনেক রকম অঙ্ক হয়। সেই রকম অঙ্কই আমরা একটা দেখে নেবো এরপরে। ঠিক আছে, হোপফুলি তোমরা টুকে নিয়েছো। না টুকলে বা না টোকা হয়ে থাকলে তোমরা পজ করে লিখে নাও। আচ্ছা, অঙ্কটা দেখে নিই। এখানে কি বলেছে, 6 moles of H2 and N2 react in a closed non-rigid container at 27 degrees C. Calculate work done in calorie. ঠিক আছে, ক্যালকুলেট ওয়ার্ক ডান ইন ক্যালোরি। আচ্ছা, তাহলে কি হবে? ফার্স্ট অফ অল আমরা নন রিজিড কন্টেনার, এই যে 6 H2 আর N2, H2 আর N2 মিলিয়ে কি হয়, সবসময় অ্যামোনিয়া হয়, এটা জানতে হবে। ঠিক আছে, এখানে লিখে নাও, হোপফুলি লেখা নেই আই থিঙ্ক এতে, বাট এটা সবাই জানো H2 প্লাস N2 অ্যামোনিয়া হয়। ঠিক আছে, NH3 হবে, NH3 বসে, এখানে 2NH3 হয়, এটা সবাই জানো তোমরা, রাইট? আচ্ছা, এবার এটা বলে দিয়েছে এটা 6 moles, এটা 6 moles। অ্যাট ফার্স্ট ডেল এনজি কত হবে? নাম্বার অফ মোলস অফ প্রোডাক্টস মাইনাস নাম্বার অফ মোলস অফ রিয়াক্ট্যান্টস, তাই হবে তো? আচ্ছা, তো নাম্বার অফ মোলস অফ প্রোডাক্টস হচ্ছে 2 মাইনাস নাম্বার অফ মোলস অফ রিয়াক্ট্যান্টস হচ্ছে 4, এখানে 3 এখানে 1, তো -2 হচ্ছে ডেল এনজি। প্রথমে ডেল এনজিটা অ্যাট ফার্স্ট আমি বার করে নিলাম। ঠিক আছে, আচ্ছা হলো। এখানে আমাদের আগে বার করতে হবে যে আমি কার টার্মসে এটা বার করব, প্রোডাক্টটা বার করব। ঠিক আছে, এগুলো তোমরা ফার্স্ট চ্যাপ্টার অফ 11 সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রিতে শিখেছো যে এলআর বার করা। এলআরটার উপরে ডিপেন্ড করবে যে কোন প্রোডাক্টটা ইউজ হবে টু মেক দ্য, মানে কোন রিঅ্যাক্ট্যান্টটা ইউজ হবে টু মেক দ্য প্রোডাক্ট, মানে কোনটা আবশ্যক। ঠিক আছে, মানে একটা জিনিস শেষ হয়ে যাবে। ঠিক আছে, যার নাম্বার অফ মোলস কম আছে সেটা শেষ হয়ে যাবে, আর যার নাম্বার অফ মোলস বেশি আছে অবশ্যই সেটা বেঁচে যাবে, একটু এক্সট্রা বেঁচে যাবে। এবার একটা যদি এক্সট্রা বেঁচে যায় আর একটা জিনিস যদি শেষ হয়ে যায়, তাহলে রিঅ্যাকশনটা কাদের মধ্যে হবে? রিঅ্যাকশনটা কাদের, মানে অবভিয়াসলি একটা জিনিস তাহলে যেই জিনিসটা বেশি বেঁচে গেছে ওর নিচে পড়ে থাকবে। ঠিক আছে, অ্যালং উইথ দ্য প্রোডাক্ট। ঠিক আছে, এবার যে জিনিসটা শেষ হয়ে, কারণ দুটো জিনিস মিলিয়ে তো একটা প্রোডাক্ট হচ্ছে, এখানে হাইড্রোজেন আর নাইট্রোজেন মিলিয়ে একটা প্রোডাক্ট হচ্ছে। আমার যদি একটা জিনিস শেষ হয়ে যায় তো তাহলে আমার কি করে হবে? তো যেই জিনিসটা শেষ হচ্ছে সেই জিনিসটার ওপরেই ডিপেন্ড করছে আমার কতটা প্রোডাক্ট ফর্মেশন হবে, ততটাই প্রোডাক্ট ফর্মেশন হবে। একটা জিনিস সাপোজ এলআরটা হচ্ছে H2, ঠিক আছে, তো ওই জিনিসটা যদি শেষ হয়ে যায় তাহলে তো আর আমার, মানে এখানে দুটোর মধ্যে একটা যদি এলআর হয় আর একটা যদি শেষ হয়ে যায় তাহলে তো আমার আর কোনো প্রোডাক্ট ফর্মেশন হবে না। তো এর মধ্যে এলআর কোনটা? এলআর মানে হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। এলআর মানে লিমিটিং রিয়েজেন্ট। এখানে কি করতে হয়? নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট, নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট, যার কম আসবে সেটাই হচ্ছে এলআর। 6 ডিভাইডেড বাই 3 ইজ 2,
ঠিক আছে। আর 6 ডিভাইডেড বাই 1 স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট এর 1 সামনে যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট 1, 6 ডিভাইডেড বাই 1 ইজ 6। তো এটা এলআর নয়, এলআর হচ্ছে হাইড্রোজেন। তো হাইড্রোজেনের উপর ডিপেন্ড করবে আমার কতটা NH3 ফর্মেশন হবে। এইটার পুরো ডিটেল জিনিসটা পড়ানো হয় হচ্ছে সাম বেসিক কনসেপ্টস অফ অর্গানিক কেমিস্ট্রিতে, একদম প্রথম চ্যাপ্টার তোমাদের, ঠিক আছে। সো এটার উপর ডিপেন্ড করবে যে তোমার কতটা ফর্মেশন হবে অফ NH3, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমার কি হচ্ছে 3 মোলস থেকে 2 মোলস হচ্ছে, ঠিক আছে। 3 মোলস থেকে 3 মোলস অফ H2 gives 2 moles of NH3। আর তারপরে যদি আমি বলি যে এখানে তাহলে 6 মোলস আছে, তাহলে আমি কত নেব, 6 মোলস অফ H2 will give 4 মোলস। 4 মোলস। এটা যখন ডাবল হবে, কুইক ট্রিক ফর ক্যালকুলেশন, এটা ডাবল হলে এই জিনিসটাও ডাবল হয়, ঠিক আছে। কুইক ট্রিক, এটা মানে বসে বসে ইউনিটারি মেথড করতে হয় না, এটা ডাবল হলে ওটাও ডাবল হবে। তো 4 হবে ওখানে, 4 মোলস অফ NH3 will be there। তো এখানে আমার 4 মোলস অফ NH3 প্রডিউস করতে পারে হচ্ছে 3 মোলস অফ H2। 4 মোলস অফ NH3 অবধি হবে, কারণ যতটাই N2 বেশি পড়ে থাক না কেন, আমার কাছে যেহেতু এক্সিস্টিং আর হাইড্রোজেন নেই, তাই বলে আমার আর NH3 বেশি ফর্মেশন হবে না, ঠিক আছে। আচ্ছা, তো আমার এই যে আমি Mgটা ক্যালকুলেট করেছিলাম, আই ক্যালকুলেটেড ইট ফর 2 মোলস অফ NH3। আমি ক্যালকুলেট করেছি হচ্ছে 2 মোলস অফ NH3-র জন্য। তো এখানে আমার নতুন করে 4 মোলস অফ NH3-র জন্য আমার আলাদা করে ক্যালকুলেট করতে হবে ডেল Ngটা। সো ডেল Ng ফর 2 moles of NH3 is -2. So for 4 moles will be -2 into 2। আমি বললাম যে এইখানটা যদি ডাবল হয়, এটা ডাবল হচ্ছে, তাহলে এটাও ডাবল হবে, তো -4। তো ডেল Ng -4। এবার আমাকে কি বার করতে বলেছে, ক্যালকুলেট ওয়ার্ক ডান, ঠিক আছে। যদি ওয়ার্ক ডান বার করতে হয় তাহলে W = -del Ng RT, রাইট, মাইনাস অফ -4। আর হচ্ছে ক্যালোরিতে বার করতে বলেছে 2, টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ইজ 300। কিন্তু কত হবে, 8 × 300, দ্যাট ইজ 2400 ক্যালোরি। এখানে যদি আমাকে এনথালপি বার করতে হতো তাহলে আমাকে ডেল ইউর ভ্যালু দিয়ে দিত একটা, ঠিক আছে। ডেল ইউর ভ্যালু প্লাস NGRT করলে এনথালপিটাও বেরিয়ে যেত। তো হোপফুলি এটা বুঝতে পেরেছো তোমরা অঙ্কটা, ঠিক আছে। আমি মুছে দিলাম, তোমরা পজ করে লিখে নিও যদি লিখতে চাও। আমি আগের দিনই বলেছিলাম একটা সিস্টেমের চেঞ্জ কী করে বোঝা যায়, তার প্রেশার, ভলিউম, টেম্পারেচার দেখে ম্যাক্সিমাম টাইমসে আমরা ওটাই দেখা হয় অ্যাকচুয়ালি। দেখে আমরা সিস্টেমের চেঞ্জ বুঝতে পারি। সাপোজ একটা সিস্টেম আছে, প্রথমে P1, V1 আর T1 স্টেটে, আর পরে চলে গেছে ওটা P2, V2, T2 স্টেটে। সো এই স্টেট চেঞ্জে দেখেই আমরা বুঝতে পারি যে এনার্জি চেঞ্জ ইন আ সিস্টেম কতটা হয়েছে, এনার্জি চেঞ্জ ইন আ সিস্টেম কতটা হয়েছে, এটা দেখেই আমরা বুঝতে পারি, ঠিক আছে। তো এই যে স্টেট চেঞ্জের জন্য আমাদের অনেকগুলো প্রসেস আছে, ঠিক আছে। এই যে স্টেট চেঞ্জের জন্য আমাদের অনেকগুলো প্রসেস রয়েছে, ঠিক আছে। আইসোবারিক, আইসোপোরিক, আইসোথার্মাল, অ্যাডায়াবেটিক, এগুলো তো শুনেইছো। বাট মেজরলি তোমরা আরেকটা জিনিস শুনেছো কিনা জানি না, নিশ্চয়ই শুনেছো, রিভার্সিবল আর ইররিভার্সিবল প্রসেসেস। তো সেইগুলো কি হয়, সেইগুলোর ব্যাপারে আইডিয়া রাখাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেইটাই আমি এখন বলবো। রিভার্সিবল প্রসেস আর ইররিভার্সিবল প্রসেস, একদমই রিভার্সিবল প্রসেসকে রিভার্সিবল ইকুয়েশন বা রিভার্সিবল রিয়াকশনের সাথে একদমই গোলানো চলবে না। দুটো কিন্তু আলাদা, একদম আলাদা জিনিস, ঠিক আছে। রিভার্সিবল রিয়াকশনে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটো রিয়াকশনই হয়, আর রিভার্সিবল প্রসেসে একটা সার্টেন পয়েন্ট থেকে রিয়াকশনটাকে ফেরত আনা যায়, ঠিক আছে। দুটো কিন্তু জিনিস আলাদা। তো রিভার্সিবল প্রসেসকে একদমই রিভার্সিবল রিয়াকশনের সাথে গোলালে চলবে না। আচ্ছা, তো এবার রিভার্সিবল প্রসেস আর ইররিভার্সিবল প্রসেস এই দুটো তো বলে দিলাম। তো রিভার্সিবল প্রসেস আর ইররিভার্সিবল প্রসেস হয়টা কি? তো অবভিয়াসলি রিভার্সিবল মানে কি, যেটাকে ফিরিয়ে আনা যায়। অবভিয়াসলি রিভার্সিবল প্রসেসেস আর ইমাজিনারি প্রসেসেস, দে ডু নট এক্সিস্ট।
দে ডু নট এক্সিস্ট, ঠিক আছে, কিন্তু আমাদের সেটা পড়তে হবে, ঠিক আছে, কেন পড়তে হবে সেটাও আমরা বলছি। ইরিভার্সিবল প্রসেস মানে তুমি একটা কাজ করলে সেই কাজটা উইথ টাইম তোমার করা হয়ে গেল, উইথ টাইম যদি সেই কাজটা করা হয়ে যায় সেই কাজটাকে তুমি কি ফিরিয়ে আনতে পারবে, টাইমটাকে ফিরিয়ে আনতে পারবে না, ইট ক্যানট বি গেইনড ব্যাক। কোনোভাবেই ইরিভার্সিবল প্রসেসকে রিভার্স করা যায় না বা ফিরিয়ে আনা যায় না। একটা কাগজকে পুড়িয়ে দিলে যেমন সেটাকে আর ব্যাক টু ফর্ম করা যায় না, তেমনই টাইম চলে গেলে টাইমও ফিরিয়ে আনা যায় না, ঠিক আছে। তো রিভার্সিবল প্রসেস আর ইরিভার্সিবল প্রসেস, রিভার্সিবল প্রসেস অকার্স ইন মেনি স্টেপস, মানে আস্তে আস্তে হয়। সাপোজ তোমাকে কেউ একটা বার্গার দিয়েছে, তুমি একদম তার ছোটো ছোটো বাইটস নিচ্ছ, একদম দিস মাচ, এই বাইটস নিয়ে তুমি ভাবছো যে ওটাকে তুমি 1 বছরে শেষ করবে বার্গারটাকে, দিস ইজ কল্ড এ রিভার্সিবল প্রসেস, এটা একটা রিভার্সিবল প্রসেস। আর তুমি সঙ্গে সঙ্গে বারবার বার্গারটা খেয়ে নিলে সেটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। অবভিয়াসলি আমাদের মাথায় আমাদের কারোরই মাথা খারাপ না যে আমরা বার্গারটা এইটুকু টুকু জিনিস হিসেবে খাবো, বার্গারটা অ্যাজ ইট ইজ আমরা খাবো। দ্যাট ইজ ওয়াই রিভার্সিবল প্রসেসেস আর নট রিয়েল, ইউ ক্যান সে, ঠিক আছে। বাট ইরিভার্সিবল প্রসেসেস আর ইরিভার্সিবল প্রসেসেস, একটা বার্গার দিলে সবারই ইনস্টিংক্ট থাকবে যে আমি সঙ্গে সঙ্গে সেটা খাবো, আর সঙ্গে সঙ্গে যদি নাও খায় আই উইল ওয়েট ফর 10 minutes, মেবি আই উইল টেক 10 to 15 minutes to finish that burger, but I will not wait for 365 days and take infinitely small portions of that to finish it in 365 days, right? We will not do that. और ওই সব জিনিস তো আমরা করবোই না এখানে, এটা কেউই করে না। সো if you don't have anything to do, you have time, like you have 365 days to spare and nothing to do, just to eat a burger, then you can do it, ঠিক আছে। আদারওয়াইজ তো এটা কোনো সেন্সিবল মানুষই করবে না, তাই তো। তো রিভার্সিবল আর ইরিভার্সিবল প্রসেসে যখনই আমরা যাই তখনই আমাদের কথা আসে ড্রাইভিং ফোর্স আর অপোজিং ফোর্সে। ড্রাইভিং ফোর্স আর অপোজিং ফোর্স, ড্রাইভিং ফোর্স মানে কি? ড্রাইভিং ফোর্স মানে হচ্ছে আমাদের যে কোনো কাজ যে আমরা করব সেইটা করার যে প্রবাবিলিটি বা সেইটা করার যে ইচ্ছে, সেটা হচ্ছে ড্রাইভিং ফোর্স। আর সেইটা করার থেকে যে বাধাটা আমাদের আসে সেইটা হচ্ছে আমাদের অপোজিং ফোর্স, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ইরিভার্সিবল প্রসেসে ড্রাইভিং ফোর্স ইজ অলওয়েজ very greater than opposing force. That is why reactions are occurring here and there. আমার একটা রিয়াকশান, আমি একটা জিনিসের সাথে A+B মিশিয়ে আমি C বানাচ্ছি, তো সেই রিয়াকশানটা কেন হচ্ছে? তাদের ড্রাইভিং ফোর্স আছে, তাদের রিয়্যাক্ট করার ইচ্ছা আছে বলে হচ্ছে। তাদের যদি রিয়্যাক্ট করার ইচ্ছা না থাকতো তাহলে কিন্তু হতো না, রাইট? তো ড্রাইভিং ফোর্স ইজ অলওয়েজ very greater than opposing force. আদারওয়াইজ ইরিভার্সিবল প্রসেসে কোনোভাবেই কিন্তু পসিবল নয়, ঠিক আছে। ড্রাইভিং ফোর্স যদি বেশি না হয়, ধরো তোমার পড়তে ইচ্ছা করছে, একটু ইচ্ছা করছে, এবার তোমার অপোজিং ফোর্স হচ্ছে না একটু কার্টুন দেখে নি আধ ঘন্টা। তো তোমার ড্রাইভিং ফোর্স যদি না বেশি হয়, মানে তোমার পড়ার ইচ্ছাটা যদি বেশি না থাকে কার্টুন দেখার থেকে, তাহলে অবভিয়াসলি তুমি পড়তে বসবে না। তোমার যদি পড়ার ইচ্ছাটা বেশি থাকে কার্টুন দেখার থেকে, নিশ্চয়ই তুমি পড়তে বসবে। সো ইন লাইন্স অফ দ্যাট, ড্রাইভিং ফোর্স শুড অলওয়েজ বি very greater than opposing force for irreversible processes. আচ্ছা, সেকেন্ডলি যদি রিভার্সিবল প্রসেসের জন্য আমি দেখতে চাই, যে ড্রাইভিং ফোর্স ইজ অলমোস্ট ইকুয়াল, ড্রাইভিং ফোর্স ইজ অলমোস্ট ইকুয়াল টু অপোজিং ফোর্স। ওই জাস্ট একটা আমি এরপরে আমি বলবো যে কি পয়েন্টে ডিফার করে। অলমোস্ট ইকুয়াল মানে স্লাইটলি মোর, আদারওয়াইজ তো অবভিয়াসলি সেই রিভার্সিবল প্রসেসটাও হতো না। স্লাইটলি মোর, ঠিক আছে, স্লাইটলি মোর, ঠিক আছে। তো রিভার্সিবল প্রসেসে আমি বললাম মানে একটা জিনিস, সাপোজ আমার এরকম বাড়িতে সিঁড়ি আছে, আই হ্যাভ 20 stairs টু ক্লাইম্ব, এরকম 20 stairs টু ক্লাইম্ব আছে আমার বাড়িতে। তো আমি ডিসাইড করলাম যে আমি একটা সিঁড়িতে উঠে 10 মিনিট দাঁড়িয়ে থাকবো। সো অবভিয়াসলি আমার অনেক টাইম লাগবে সেই জিনিসটা কমপ্লিট করতে। তো ইউ ক্যান সে কি রিভার্সিবল প্রসেস হচ্ছে ওই টাইপ অফ প্রসেস, আর তুমি একটা 20 stairs ইউ ক্যান কমপ্লিট ইট ইন 5 minutes, সেটা হচ্ছে ইররিভার্সিবল প্রসেস, ঠিক আছে। ইররিভার্সিবল প্রসেসই যদি ছোটো ছোটো স্টেপে করা হয়, ইট মিমিক্স আ রিভার্সিবল প্রসেস, ঠিক আছে। আচ্ছা, হলো
আচ্ছা, বোঝা গেল। এবার সাপোজ এতক্ষণ তো ড্রাইভিং ফোর্স আর অপোজিং ফোর্সের কথা বলছিলাম, আমি এবার এটা গ্যাস আর পিস্টন নিয়ে নিচ্ছি। এই আমার গ্যাস আছে, এই আমার পিস্টন আছে, ঠিক আছে। এবার এখানে কি হয়, এখানে অলওয়েজ পি গ্যাস, প্রেশার অফ গ্যাস ইজ অলওয়েজ গ্রেটার দ্যান পি এক্সটার্নাল, মানে গ্যাসের ড্রাইভিং ফোর্স অনেক বেশি, পি এক্সটার্নালটা অপোজিং ফোর্স, মানে এই দিক দিয়ে আমি চাপার চেষ্টা করছি গ্যাসটাকে। আই ক্যান কম্প্রেস দ্য গ্যাস বাই ইউজিং মোর এক্সটার্নাল প্রেশার ওভার হিয়ার, রাইট। এই পিস্টনটা যদি পি এক্সটার্নাল এইখানে প্রেশার হচ্ছে আর এটা পি গ্যাস প্রেশার আছে, তো আমি যদি চাই আমি পি এক্সটার্নাল বাড়িয়ে কিন্তু এই গ্যাসটাকে আমি ভেতরে ঢুকিয়ে দিতে পারি, মানে আরও কম্প্রেস করতে পারি। তো পি এক্সটার্নালটা একটা অপোজিং ফোর্স, ওয়াইল পি অফ গ্যাস, দ্য প্রেশার অফ গ্যাস ইজ দ্য ড্রাইভিং ফোর্স, ঠিক আছে। তো যেহেতু ফর ইরিভার্সিবল প্রসেসেস পি অফ গ্যাস ইজ মাচ মাচ মোর দ্যান পি এক্সটার্নাল, দ্যাট ইজ ওয়াই আমরা যখন লিখছি ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি ডেল ভি, সবসময় ওটা ওই জন্য আমরা পি এক্সটার্নাল লিখি, ওটা ঠিক আছে, পি এক্সটার্নাল লিখি, ঠিক আছে। সেটা সবসময় এটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা কনস্ট্যান্ট। এখানে যদি তুমি ইন্টিগ্রাল দাও এটা বেরিয়ে আসবে জিনিসটা থেকে, ঠিক আছে। সেম জিনিসটা যদি আমি রিভার্সিবল প্রসেসে দেখি, রিভার্সিবল প্রসেসে কী হবে, একটুখানি হয়তো ড্রাইভিং ফোর্স বেশি হলো, পি এক্সটার্নাল একটুখানি ঠেলবে। এই পিস্টনটাকে যদি আমি বলি এই গ্যাসটা ঠেলে হয়তো এত অবধি নিয়ে এলো, এই পার্ট অবধি নিয়ে এলো পিস্টনটাকে, এইটা হবে কি হয়তো সাপোজ এই পার্ট অবধি নিয়ে এলো রিভার্সিবল প্রসেস। তো একটুখানি ড্রাইভিং ফোর্স আছে, পি এক্সটার্নালটা কি এখানে, পি এক্সটার্নালটা এখানে এখানেও অপোজিং ফোর্স পি এক্সটার্নাল, বাট ড্রাইভিং ফোর্সটা খুবই কম এখানে, মানে একটুখানি বেশি, ঠিক আছে, ভেরি 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 স্মল অ্যামাউন্ট। দ্যাট ইজ ওয়াই আমরা এখানে লিখি ড্রাইভিং ফোর্স ইজ ইকুয়াল টু অপোজিং ফোর্স, ঠিক আছে, প্লাস ডিপি। এই যে ডিপির ফ্যাক্টরটা এইটুকু এটা স্লাইড চেঞ্জ, ওইটাই হচ্ছে ড্রাইভিং ফোর্সকে বাড়িয়ে নিয়ে চলে। এই যে স্লাইড প্রেশারে চেঞ্জ হলো, পি গ্যাস যে ঠেললো, এইটাকেই আর কি বাড়িয়ে নিয়ে চলে হচ্ছে, এটাকে একটু বাড়িয়ে দেয় ড্রাইভিং ফোর্সটাকে। বাট উই ক্যান রাইট পি এক্সটার্নাল ইকুয়াল টু পি গ্যাস ওভার হিয়ার ফর রিভার্সিবল প্রসেসেস। তো আমি ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারি যে মাইনাস পি অফ গ্যাস লিখতে পারি পি এক্সটার্নালের জায়গায়, ঠিক আছে। আমি ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ডেল ভি লিখতে পারি, বা আমি পি অফ গ্যাস ডেল ভি লিখতে পারি, ঠিক আছে, ভি লিখতে পারি, ঠিক আছে, ভি লিখতে পারি ওটা, ঠিক আছে। ইট ক্যান, মানে যে কোনো দুটো আমি একটা বসাতে পারি, ঠিক আছে, ইন কেস অফ রিভার্সিবল প্রসেসেস, ঠিক আছে। আচ্ছা, হলো হোপফুলি এগুলো। যদি আমি ইন্টিগ্রেশন নিই, দিস ইজ নট আ কনস্ট্যান্ট, আই ক্যান পুট পি গ্যাস অর পি এক্সটার্নাল ওভার হিয়ার, ঠিক আছে। হোপফুলি লিখে নিয়েছো, নাহলে পজ করে লিখে নাও। আচ্ছা, এবার এতক্ষণ তো পড়লাম এই জিনিসগুলো। তো রিভার্সিবল ইরিভার্সিবল প্রসেস মানে কি, যে আমরা রিভার্সিবল প্রসেসে কি হয়, যে আমরা একটা টাইমে গিয়ে সেই রিভার্সিবল প্রসেসটাকে আমরা স্টপ করতে পারি বা ব্যাক টু ইনিশিয়াল স্টেট আমরা নিয়ে আসতে পারি, ঠিক আছে। যখন একটা রিভার্সিবল প্রসেস শেষ হয়, সারাউন্ডিংস আর সিস্টেম ইনিশিয়াল যে স্টেজে ছিল সেই স্টেজে আবার ফিরে আসে। সারাউন্ডিং আর সিস্টেম ইনিশিয়াল যে স্টেজে ছিল সেই স্টেজে ফিরে আসে, ঠিক আছে। তো আমি এখানে বলতে পারি যে ইরিভার্সিবল প্রসেসে কোনোদিনও কিন্তু যেই স্টেজে আগে সিস্টেম ছিল সেই স্টেজে কিন্তু ফিরে আসবে না। সবসময় মনে রাখতে হবে ফাইনাল স্টেট ফর ইরিভার্সিবল অ্যান্ড রিভার্সিবল প্রসেসেস আর ডিফারেন্ট। ওই জন্যেই আমরা এরপর থেকে যখন আলাদা আলাদা ওয়ার্ক ডান করবো, তখন আমরা কিন্তু ওয়ার্ক ডান ফর রিভার্সিবল প্রসেস বার করবো অ্যান্ড ওয়ার্ক ডান ফর ইরিভার্সিবল প্রসেস আলাদা করে বার করবো, ঠিক আছে। সো আর একটা ইরিভার্সিবল প্রসেসেস আর রিভার্সিবল প্রসেসের পার্থক্য হচ্ছে, যদি সাপোজ তোমাকে এ থেকে বি ট্রাভেল করতে হয়, সেই ট্রাভেলিংয়ের জন্য যদি 100 জুল অফ ওয়ার্ক ডান তোমায় করতে হয়েছে, রিভার্সিবল প্রসেস বলে যে বি থেকে এ আসতেও যেন সেই 100 জুল অফ ওয়ার্ক কভার করতে যেন হয়, মানে ওইটুকুর মধ্যে যেন হয়ে যায় বা তার থেকে কম ওয়ার্ক যেন ডান না হয়, ঠিক আছে। এটা তো ইম্পসিবল। সাপোজ তুমি যাওয়ার সময় এ থেকে বি পয়েন্টে যাওয়ার সময় দৌড়ে গেছো, আসার সময় তুমি হেঁটে হেঁটে আসছো, এটা তো অবভিয়াসলি দুটোর ওয়ার্ক ডান কম বেশি হবে, তো এটা ইম্পসিবল জিনিসটা। তো দিস
claim is made by reversible processes, and I told you reversible processes are what? যে reversible processes are what? Reversible processes are কি? Imaginary processes. So এরকম তো পসিবলই না করা আমাদের, তাই না? তো ইরিভার্সিবল প্রসেসে মনে রাখতে হবে যে আমাদের যা আশেপাশে যা হচ্ছে সবই ইরিভার্সিবল প্রসেস। সেই ইরিভার্সিবল প্রসেসটা কি যদি সিঙ্গল স্মল 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 স্টেপে যদি করানো হয় সেটা কি আমাকে বলে দেবে হচ্ছে তোমাদের সেটা কি আমরা বলবো হচ্ছে রিভার্সিবল প্রসেস। একটা ইরিভার্সিবল প্রসেসকে যদি 100 স্টেপসে করানো হয় সেটাই বলে দেবে হচ্ছে, সেটাই হয়ে গেল হচ্ছে আমাদের রিভার্সিবল প্রসেস। তো এখন আমরা করব খুব ইম্পর্টেন্ট ওয়ার্ক ডান for reversible and irreversible processes in expansion and compression. ঠিক আছে? So work done in expansion. আচ্ছা, এটা দেখতে পাচ্ছ এখানে প্রেশার এক্সপ্যানশন মানে ভলিউম বাড়ছে, ঠিক আছে? আস্তে আস্তে ভলিউম কম ছিল, এখানে আস্তে আস্তে বেড়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে ইরিভার্সিবল, এই রিভার্সিবলের ওয়ার্ক ডান, ঠিক আছে? আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি সেম প্রসেসটা আমি যদি একটা সিঙ্গল স্টেপ ইরিভার্সিবল প্রসেসে করি, সিঙ্গল স্টেপ ইরিভার্সিবল প্রসেস করি, তাহলে কি হবে? এটা যদি পি থাকে এটা ভি আছে, ঠিক আছে? তোমার মনে হচ্ছে এখানে আমার পিস্টনটা আমি আবার ড্র করছি, পিস্টনটা এখানে গ্যাস আছে, তার পি গ্যাস আছে, এক্সপ্যানশন হচ্ছে মানে ভলিউম বাড়ছে, ঠিক আছে? ভলিউমটাকে আমি কি করে বাড়াবো? প্রেশারটাকে আমি এরকম বাড়িয়ে দুম করে বেড়ে যাবে প্রেশারটা, ঠিক আছে? দুম করে বেড়ে গেলে একটা ভলিউমে এক্সপ্যানশন হবে, মানে বেড়ে যাবে। এই প্রেশারটা বাড়াতে হবে, পি এক্সটার্নাল না, পি গ্যাসটা বাড়াতে হবে, তবে এটা দুম করে এগিয়ে যাবে। যখন দুম করে বাড়বে এটা দুম করে এগিয়ে যাবে। তো একটা সার্টেন স্টেজে গিয়ে সাপোজ আমার এরকমই আছে, তা আস্তে আস্তে আমি টাইম এখানে মেজার করছি না, সো কোনটা আসতে হচ্ছে কোনটা পরে হচ্ছে সেটা উই ডোন্ট নো, ঠিক আছে? তো এখানে দুম করে একটা ফল হবে, হলো প্রেশার যদি বাড়াই আমি, দুম করে একটা ফল হলো ওখানে, ঠিক আছে? সো এই যে পোর্শন অফ ভলিউম সেটা আমাকে দেবে, এইটা হচ্ছে সবসময় মনে রাখবে ওয়ার্ক ডান ফর এনি প্রসেস ইজ এরিয়া আন্ডার এনি কার্ভ, বা পিভি কার্ভ বলতে পারো। ওয়ার্কের সাথে যেই রিলেটেড থাকবে, যেই রিলেটেড ভেরিয়েবলস থাকবে, এরিয়া আন্ডার দ্যাট রিলেটেড ভেরিয়েবলস ইজ ওয়ার্ক ডান। পিভি কার্ভের যেই ওয়ার্ক ডানটা হবে সেটাই আমাদের ওয়ার্ক ডান, ঠিক আছে? পিভি কার্ভের আন্ডারে যে এরিয়াটা থাকবে সেটা ওয়ার্ক ডান। সো এটা হচ্ছে রিভার্সিবলের ওয়ার্ক ডান আর এটা ইরিভার্সিবলের ওয়ার্ক ডান, ঠিক আছে? আচ্ছা, তো এই দুটো আমরা গ্রাফ পেলাম, ঠিক আছে? এখান থেকে আমি কি বলতে পারি? ওয়ার্ক ডান ফর ইরিভার্সিবল is lesser than work done for reversible. So for expansion work done for reversible is always good, work done for reversible is always more, ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি কম্প্রেশনের ক্ষেত্রে দেখি, কম্প্রেশনের ক্ষেত্রে এদিক থেকে ওদিকে যাচ্ছে, ঠিক আছে? প্রেশার এরকম, ভলিউমটা কমছে, ঠিক আছে? আচ্ছা, তো এবার এটা যেমন ছিল এখানে হচ্ছে ওয়ার্ক ডান ফর রিভার্সিবল, ঠিক আছে? এবার এখানে ফর ইরিভার্সিবল কি হচ্ছে? এটা দুম করে যেহেতু দুম করে যেহেতু ভলিউমটা আমরা কম্প্রেস করে যাচ্ছি, প্রেশারটা আমার কি হচ্ছে? বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে এখানে কি হচ্ছে? এরকম একটা কার্ভ তৈরি হচ্ছে। সো এই কার্ভটার আন্ডারে তো পুরো জিনিসটা পড়ছে, পুরো এরিয়াটা পড়ছে। সো এরিয়া নাও ফর ইরিভার্সিবল, এটা হচ্ছে পুরো ইরিভার্সিবলের গ্রাফ। আমি একটা আলাদা পেন ইউজ করছি। ইরিভার্সিবলের জায়গাটা হচ্ছে পুরো এই জায়গাটা, পুরো ব্লু জায়গাটা, পুরো জায়গাটাই বলতে পারো তোমরা, ঠিক আছে?
এটা একটা সিঙ্গেল স্টেপ ইরিভার্সিবল প্রসেসকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আদারওয়াইজ কিন্তু এই যে গ্রাফে আমি কিন্তু ইরিভার্সিবল প্রসেসকে রিপ্রেজেন্ট করতে পারবো না, বিকজ এই যে যখন এই গ্যাসটা এরকম এই পিস্টনটাকে ঠেলছে, কারণ গ্যাসটার ড্রাইভিং ফোর্স অনেক বেশি, তখন এখানে একটা টার্বুলেন্স ক্রিয়েট হবে। মানে আগের দিকে গ্যাস তো ঠিক আছে, বাট এখানে একটা টার্বুলেন্স ক্রিয়েট হবে, যেখানে আমরা এক্স্যাক্টলি মেজার করতে পারবো না যে প্রেশারের সাথে ভলিউমে চেঞ্জ কতটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, সো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ক ডান ফর ইরিভার্সিবল will be more, because ব্লু পার্টটা অনেক বেশি আর ব্ল্যাক পার্টটা শুধু এইটা। তো এখানে সবসময় কম্প্রেশনের ক্ষেত্রে ওয়ার্ক ডান ফর ইরিভার্সিবল will be greater than ওয়ার্ক ডান ফর রিভার্সিবল। ঠিক আছে, লিখে দিচ্ছি এক্সপ্যানশন জন্য ওয়ার্ক ডান রিভার্সিবল গ্রেটার দ্যান ওয়ার্ক ডান ইরিভার্সিবল, আর এটা ফর কম্প্রেশন। সবসময় মনে রাখতে হবে এটা। ঠিক আছে, হোপফুলি লিখে নিয়েছো এটা। ঠিক আছে, আচ্ছা, এগুলো হলো খুব ইম্পর্টেন্ট পার্ট, এগুলো অনেকটা কাজে লাগবে আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেসে। ঠিক আছে, ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেল। এবার কিন্তু আমরা যাব টাইপস অফ প্রসেসেস। প্রথমে আইসোবারিক আর আইসোকোরিক আজকে দেখে নেব, পরের দিন আমরা দেখবো হচ্ছে আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিক। আজকের লেকচার খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা লেকচারই খুব ইম্পর্ট্যান্ট, বাট আজকেরটা আর পরের দিনের লেকচার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সো সবাই একদম ফলো করবে। আইসোবারিক P constant, pressure is constant, তাতে কি হলো W equal to minus P external del V, এটা constant। ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, তো এটাতে আর কিছু সেরকম আইসোবারিক প্রসেসে আমার আর কিছু সেরকম বলার নেই, বাকি সবের ভ্যালু তোমাকে বার করতে হবে। তুমি মানে বাকি যে প্রসেসেসগুলো আছে অনেক কিছু জিরো হয়ে যাচ্ছে, বাট আইসোবারিক প্রসেসে অর্ধেক জিনিসই জিরো হয় না। সো সব কিছুই ক্যালকুলেট করতে হবে। তুমি এনথালপি ক্যালকুলেট করতে পারবে, ডেল এইচ ডেল ইউ। ঠিক আছে, যেহেতু আইসোথার্মাল প্রসেস হলে ডেল এইচ ডেল ইউগুলো সবসময় জিরো হয়ে যায়, বিকজ টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, দেয়ার ইজ নো চেঞ্জ দেয়ার। সো ওই টেম্পারেচার চেঞ্জটাতে জিরো হয়ে যাচ্ছে, বাট এখানে সবই ফিক্স থাকবে। তো এটা গ্রাফ কেমন হবে? এই প্রেশার কনস্ট্যান্ট, দেখো প্রেশার এখানে যা ছিল ওখানেও তাই আছে, ভলিউমটা ইনক্রিজ করেছে, বাট প্রেশার কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, এই প্রসেসে এইটুকুই ছিল। আচ্ছা, তারপর আমি পড়াবো আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক বুঝতেই পারছো, ভলিউমের কোনো চেঞ্জ নেই, ওটা ডেল পি হবে। হ্যাঁ, পি ডেল পি মানে পি কনস্ট্যান্ট, পি ইজ ইকুয়াল টু জিরো হয় না, পি কনস্ট্যান্ট মানে পি এর কোনো প্রেশারের কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, হচ্ছে আইসোকোরিক প্রসেস। ডেল ভি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি হবে? আমি যদি লিখি যে ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লু, তো ডেল ইউ ইকুয়াল টু কিউ মাইনাস পি এক্সটার্নাল ডেল ভি। ডেল ভিটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা কী হবে? এই টোটালটা জিরো হয়ে যাবে। তো ডেল ইউ ইকুয়াল টু কিউ, ডেল ইউ ইকুয়াল টু কিউ। ঠিক আছে, ঠিক আছে, আর কিছু হবে না এখানে। তোমরা ডেল ইউ আর ডেল এইচ ক্যালকুলেট করতে পারবে, এনসিপিডিটি আর এনসিপিডিটি। এটার গ্রাফটা কেমন হবে? there is no volume change, প্রেশার চেঞ্জ হচ্ছে বাট there is no volume change। ঠিক আছে, আচ্ছা, আজকে এই অবধি থাকলো। আজকে আইসোকোরিক আইসোবারিক প্রসেসেস দেখলে কি করে একটা সিস্টেমের ওপরে কাজ হচ্ছে না সিস্টেমের দ্বারা কাজ হচ্ছে সেটা দেখলে, এনথালপি দেখলে তোমরা। ঠিক আছে, রিভার্সিবল আর ইরিভার্সিবল ওয়ার্ক ডান দেখলে। তো আজকে একটা ভেরি ইম্পর্ট্যান্ট লেকচার। পরের লেকচারটা, এই লেকচারটা যদি না বোঝো পরের লেকচারটা বোঝা কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে। সো এই লেকচারটা মাস্ট ওয়াচ। আর তোমাদের কোনো কোয়ারিজ থাকলে, কোনো প্রবলেম থাকলে কমেন্ট করবে নিচে। হোপফুলি ইউ হ্যাভ আন্ডারস্টুড এভরিথিং আই হ্যাভ টট ইউ টুডে। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।